আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার ২৪শে মার্চ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। এরপর জানাবো, জুলাই আগস্টে আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা না রাখলে গণ অভ্যুত্থান সফল হতো না বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা চক্রান্ত শুরু হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী কাজ করছে। সোমবার ২৪শে মার্চ যশোরে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আলোচনা ও ইফতার মাহফিলে এসব মন্তব্য করেছেন তিনি। এদিকে টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে বললেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। সোমবার ২৪শে মার্চ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি এর ইফতার মাহফিল অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। এবারে জানাবো, রোহিঙ্গাদের জন্য প্রায় $1 বিলিয়ন সহায়তা চেয়েছে জাতিসংঘ। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে $1 বিলিয়ন অর্থ সহায়তা চেয়েছে জাতিসংঘ। সোমবার ২৪শে মার্চ রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানে এই সহায়তার কথা বলা হয়েছে। ৬১টিরই বেশি অংশীদারের সঙ্গে প্রস্তুত করা এই প্ল্যানে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও স্থানীয় সহ ১৪,৮০,০০০ মানুষের জন্য $৯৩.৫ মিলিয়ন সহায়তা প্রয়োজন। এদিকে তামিম ইকবালের সুস্থতার জন্য প্রার্থনা তারেক রহমানের। ক্রিকেটার তামিম ইকবালের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ২৪শে মার্চ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আইনজীবী ও বিচারকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কর্তৃত্ববাদী ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের তার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দিন দিন আরও আগ্রাসী হয়ে উঠছে। শুধু শত্রুই নয়, বিচারক, আইন সংস্থা, প্রসিকিউটর, গণমাধ্যম ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দমনে নির্বাহী আদেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রীতিমতো অভিযান চালাচ্ছেন তিনি। প্রতিহিংসা থেকে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদের শত্রু বলে গণ্য করা হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক উত্তর অঞ্চলের হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইবে তাদেরকে আমরা শত্রু বলে গণ্য করব। তারা যে পর্যায়ের লোক বা যে স্থানের লোকই হোক না কেন, তাদের অবশ্যই মনে রাখতে হবে, বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা ছিল একটি স্বৈরাচারের দোসর। তারা বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, তারা ছিল ভারতের এজেন্ট। এই ভারতীয় এজেন্টদের যারা পুনরায় প্রতিস্থাপন করতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি সতর্ক করে জানিয়েছেন যে আপনারা যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দিবাস্বপ্ন দেখছেন তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, সুতরাং তাদেরকে বাংলাদেশে আর ফেরত আনা সম্ভব নয়। তারা ২,০০০-এর মতো মানুষকে হত্যা করেছে। বিগত ১৭ বছরে গুম খুন এমন কোনো অপরাধ নেই যা
আওয়ামী লীগের সরকার করেনি, সুতরাং এদেরকে ফিরে আনতে হলে আমাদের রক্তের উপর দিয়ে আনতে হবে। আজ কুমিল্লায় ইফতার মাহফিলে সব কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলেছেন, সারা দেশে যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করব। জুলাই আগস্টে আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা না রাখলে গণ অভ্যুত্থান সফল হতো না বললেন রাশেদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা চক্রান্ত শুরু হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী কাজ করছে। সোমবার ২৪শে মার্চ যশোরে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আলোচনা এবং ইফতার মাহফিল এমন মন্তব্য করেন তিনি। এ সময় রাশেদ বলেছেন, জুলাই আগস্টে অভ্যুত্থানে যদি সেনাবাহিনী ভূমিকা না রাখত তাহলে অভ্যুত্থান সফল হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগের দিকে, ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছিল, তখনই অভ্যুত্থান সফল হয়েছে। এখন সেই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত শুরু হয়েছে। এ সময় রাশেদ খান আরও বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থান যদি সেনাবাহিনী ভূমিকা না রাখত তাহলে কোনো অভ্যুত্থানই সফল হতো না। যারা সেনাপ্রধানকে সরানোর ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে রাশেদ বলেছেন, একটি পক্ষ সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আরেকটি একাগারো তৈরির চক্রান্ত করা হচ্ছে। জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ করা হচ্ছে। এই চক্রান্তের সঙ্গে দেশীয় এবং বিদেশি চক্রান্তকারীরা জড়িত। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। সেনাপ্রধানকে সরিয়ে আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন হবে না এদেশে। সুতরাং আমাদের সেনাবাহিনী প্রধান যে ছিলেন সেই থাকবেন। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা যাবে না। জনগণ সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা রাখে বলেও জানান রাশেদ খান। টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে বললেন পরিকল্পনা উপদেষ্টা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, টাকা ছাপিয়েও ব্যাংকগুলোকে রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। সোমবার ২৪শে মার্চ রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি এর ইফতার মাহফিল অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের অর্থনীতিকে খাদের কিনারায় রেখে গেছে। প্রত্যেকটি ব্যাংকগুলো থেকে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। সেই টাকাগুলো তারা লোন করে ব্যাংকে আর টাকাগুলোকে ফেরত দেয়নি। এ কারণে ব্যাংকগুলো এখন মৃতপ্রায়। এই মৃতপ্রায় ব্যাংকগুলোকে সচল করার জন্য সরকারকে টাকা ছাপিয়েও এর মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান কমেছে, তাই প্রবাসী আয় বেড়েছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আসতে চাইবে না, তবে এত কিছুর মধ্যেও রপ্তানি আয় বেড়েছে, জিনিসপত্রের দাম আরও কমেছে। উপদেষ্টা আরও বলেছেন, পরিকল্পনা কমিশনের অনিয়মিত যতটুকু প্রকাশ করা হবে তত স্বচ্ছতা বাড়বে। আগের সরকারে যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড করেছিল তাতে অর্থনীতি মুখ থুবড়ে পড়ত, এতে সরকারও টিকে থাকতে পারত না। টাকা ছাপানো, টাকা পাচারের ফলে রিজার্ভ থাকতো না, বৈদেশিক লেনদেন ঠিক থাকতো না, ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছিল। শেষের দিকে ব্যাংকগুলো খালি হয়ে বন্ধ হয়ে যেত। ডিজিএফবির সভাপতি হামিদুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হেনা মুহিব। রোহিঙ্গাদের জন্য $1 বিলিয়ন সহায়তা চেয়েছে জাতিসংঘ। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে $1 বিলিয়ন অর্থ সহায়তা চেয়েছে জাতিসংঘ। সোমবার ২৪শে মার্চ রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বে ২০২৫-২৬ অর্থবছরের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানে সহায়তার কথা বলা হয়েছে। ১০০টির বেশি অংশীদারের সঙ্গে প্রস্তুত করা এই প্ল্যানে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয় ১৪,৮০,০০০ মানুষের জন্য $৯34.৫ মিলিয়ন সহায়তা প্রয়োজন। মিয়ানমারের সামরিক অভিযানের মধ্যে ২০১৭ সাল থেকে রোহিঙ্গারা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আসতে থাকে। পরে রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য ক্যাম্পের ব্যবস্থা করে বাংলাদেশ। ক্যাম্পগুলোতে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের আশ্রয়নে ৮ম বছর রোহিঙ্গাদের মানবিক সংকট আন্তর্জাতিক আলোচনার বাইরে, যদিও তাদের জন্য
জরুরি সহায়তা প্রয়োজন এখন রয়ে গেছে। এতে জোর দেওয়া হয়েছে খাদ্য সহায়তা, জ্বালানি বা তহবিল ঘাটতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। জাতিসংঘ জানিয়েছে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এক তৃতীয়াংশের বয়স ১০ থেকে ২৪ বছর। আনুষ্ঠানিক শিক্ষা, পর্যাপ্ত দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার সুযোগ না পেলে তাদের ভবিষ্যৎ শঙ্কাপূর্ণ। তাদের নিরাপত্তা দিতে এবং তাদের সহযোগিতা না করলে আগামীতে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। তাদেরকে সঠিকভাবে আর্থিক সহায়তা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তা না হলে দেশে সব ধরনের আশঙ্কা দেখা দিবে। তারা কি করবে তখন? তারাও দেশে একটি খারাপ পরিস্থিতি ডেকে আনবে। তাই দেশ এবং জনতাকে বাঁচাতে হলে অবশ্যই জাতিসংঘের সদস্য দেশগুলোকে রোহিঙ্গাদের সহায়তা করতে হবে।